কোথায় গেল কোথায় গেল আমার কানের পাশাটা? সকাল বেলায় তো আমি নিজের হাতে খুলে রেখেছিলাম ড্রেসিং টেবিলের ওপর। গোসল সেরে এসে দেখি একটা নেই। হাওয়ায় মিলিয়ে যাবে নাকি গয়না? এ কাজ নিশ্চয় ওই কেলে পেতনিটার। আমার অমন শখের জিনিসে হাত দিয়েছে, আজ আমি ছাড়বো না। বাপের বাড়ির হাবাতে মেয়ে ছেলে এই বাড়িতে পা রেখেছে আর অমনি চুরি শুরু হয়েছে। সুজাতা, ও সুজাতা, শুনছিস না? ওরে ওই সুজাতা, মরেছিস নাকি? কি হয়েছে মা, ডাকছো কেন? দৌড়তে দৌড়তে চলে এলাম। আরে শুনতেই পাচ্ছিলি না বুঝি? বউ হয়ে শাশুড়ির ডাকে এত দেরি? বলি কানের মাথাটা কি খেয়ে বসে আছিস নাকি? আরে না মা, তোমার ডাকেই তো ছুটে এলাম। বলো কি জন্য ডেকেছ? কি আর হবে, নাতির অনুষ্ঠানের জন্য কান পাশা জোড়া বের করেছিলাম আলমারিতে তুলে রাখবো বলে, আর রাখা হয়নি। কান পাশা জোড়া ড্রেসিং টেবিলে রেখে গোসলে গিয়েছিলাম। এখন এসে দেখি একটা আছে তো আর একটা নেই। গায়েব গায়েব হয়ে গিয়েছে গো। হায় সৃষ্টিকর্তা, তোমার ওই শখের কান পাশাটা তো ভালো করে খুঁজেছ? বিছানার তলায়, আলমারির কোনায়? আমি দেখবো ভালো করে কোথায় আছে। তন্ন তন্ন করে খুঁজেছি রে, বিছানার তলায়, আলমারির মেঝে, সব। কোথাও পেলাম না। নেই তো নেই। আমি আবার ভালো করে খুঁজে দেখছি, নিশ্চয় কোথাও পড়ে গেছে। ও চুরি টুরি কিছু নয়। আমাদের বাড়িতে চুরি কে করবে? চুরি ছাড়া আর কি? আমার চোখ ফাঁকি দিয়ে একটাই পাশা গায়েব। এটা সেই নতুন বইয়ের কাজ। ওই কালো মেয়েটা মানে কেলে পেতনিটা ছাড়া আর কে নেবে শুনি? এ মা, ছি ছি, এমন কথা বলো না। মঞ্জু কখনো চুরি করতে পারে নাকি? মেয়েটা কত মিষ্টি, ও কখনো এমন কাজ করতেই তো পারে না। তুই তো দেখছি ওই কেলে পেতনিটার পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে যাচ্ছিস। আমি বলছি ওই নিয়েছে। হাবাতে ঘরে জন্ম নেওয়া মেয়ে কোনোদিন গয়না দেখেনি তো, হাতে পেয়ে মাথা ঠিক রাখতে পারেনি। ওকে ডাক, ওই মেয়েকে ডেকে আন আমার সামনে, আমি নিজেই জিজ্ঞাসা করব। মা, ওকে ডাকলে ও খুব কষ্ট পাবে। আর ও যদি চুরি করেও থাকে তবে একটা কেন নেবে? নিলে তো দুটোই নেবে, তাই না? তুই চুপ থাক। ওর কষ্ট হলে হোক, তোকে ডাকতে বলেছি, ডাক। আমি ওর কথা শুনলেই বুঝতে পারবো চুরি করেছে কি না। সুজাতার খুব ইচ্ছে করছিল মঞ্জুকে সবটা জানিয়ে দিতে। বিয়ের পর থেকে সুজাতা মঞ্জুর কোনো খারাপ আচরণ দেখেনি। সুজাতা মেয়েটাকে নিজের বোনের মতোই ভালোবেসে ফেলেছিল। কিন্তু শাশুড়ি মায়ের কড়া আদেশ, সুজাতাকে কিছুই বলা যাবে না। আজ পেতনিটা আসুক সামনে, আমার শখের জিনিস চুরি করা শিক্ষা দিয়ে দেব। গরিব ঘরের মেয়ে হলে যা হয় আর কি। কই রে সুজাতা, ডাকতে গিয়ে মরেছিস নাকি? ড্রেসিং টেবিলের ওপরে কান পাশা জোড়াটা খুলে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছি জোড়ার একটা নেই। কোথায় গেল ওটা? হাওয়ায় তো উড়ে যাবে না নিশ্চয়। গেল কোথায় ওটা? মা, আপনি কি শুধু এই কথা বলার জন্যই ডেকেছেন, নাকি ওটা খুঁজে দেওয়ার জন্য ডেকেছেন? আমি কি খুঁজে দেখব? তোমার খুঁজতে হবে না, খোঁজার লোকের অভাব নেই। শুধু বলো ওটা দেখেছো কি না। যদি দেখে থাকো তবে দিয়ে দাও এক্ষুনি। মানে, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না মা। আপনি পরিষ্কার করে বলুন তো, আপনি কি বলছেন? আপনার কথা শুনে আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। আমি অমিতকে বলবো ঠিক ওই রকমই কান পাশা তোমায় গড়িয়ে দেবে ক্ষণ, কিন্তু ওটা আমাকে দিয়ে দাও। বড্ড শখের ওটা, জলদি দিয়ে দাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে মা, তুমি কাকে কি বলছো? মা, বাড়ির বউকে তুমি এভাবে অপবাদ দিতে পারো না তো। দাঁড়াও আপা, আমি বলছি। শাশুড়ি মাকে সেই প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি আপনি আমাকে সহ্যই করতে পারছেন না। আমাকে অপমান করার একটা সুযোগও আপনি কখনো হাতছাড়া করেননি। সবই সহ্য করেছি মা। কেন জানেন? কারণ আমি অমিতকে ভালোবাসি, আর অমিত আপনাকে ভালোবাসে। আপনাকে কিছু বললে অমিতই কষ্ট পাবে ভেবে কিছু বলিনি।
আপনি এত বয়স্ক মানুষ হয়েও এটুকু বুঝতে পারছেন না? আমাকে অসম্মান করলে যে আপনার ছেলেকেই অসম্মান করা হচ্ছে, আর আপনি সরাসরি আমাকেই অসম্মান করছেন। চুপ করো। অমিতকে ফাঁসিয়েছো বলে আমাকেও যা খুশি বলার অধিকার পেয়ে গেছো নাকি? তুমি কখনো আমার ছেলের যোগ্য ছিলে না। কি করেছে ছেলেটা তোমায় পছন্দ করলো? হাবাতে ঘরের কেলে কুৎসিত মেয়ে ছেলে, তার আবার বড় বড় কথা। ছি! আমার সঙ্গে এভাবে কথা বলার যোগ্যতা আপনার আছে কি না সেটা কি ভেবে দেখেছেন কখনো? আমি কিন্তু শিক্ষায়, মানসিকতায় অনেকটাই এগিয়ে আছি আপনার থেকে। এই, তুই কি বলতে চাইছিস শুনি? আমি অশিক্ষিত? দু কলম পড়েছে কি না এসে আমাকে অশিক্ষিত বলছিস? কেলে পেতনিটার কথার ধরন শুনেছিস সুজাতা? প্রচন্ড রাগে সুমতির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সুজাতাও যেন এই মঞ্জুলাকে চিনতে পারছে না। শান্তশিষ্ট স্বভাবের মেয়ে মঞ্জু এত দ্রুত পরিবর্তন হয়ে শাশুড়ি মাকে এভাবে নাকানি চুবানি খাইয়ে দেবে এটা যেন সুজাতা ভাবতেই পারেনি। মা, মঞ্জু সত্যি কথাই বলেছে। তার স্বামী অমিতের কি টাকা পয়সার অভাব আছে? মঞ্জু চাইলেই তো ওর থেকে ভালো মানের গয়না গড়িয়ে নিতে পারে। এতদিন ধরে মেয়েটা এসেছে, দেখেছো কোনোদিন ভুল করতে? তোকে না কতবার বলেছি ওই হতচ্ছাড়ি পেতনিটার পক্ষ নিয়ে আমাকে কিছু বলবি না। পাশা ওই নিয়েছে, একটু পরে দেখবি ঠিকই বের করে দেবে। আমার শখের জিনিস হজম করা অত সহজ নয়। মা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এক্ষুনি এই অপবাদ তুলে নিন, নয়তো আরো ঝামেলা বাড়বে, এই বলে দিচ্ছি আমি। ভাবি, কি কাণ্ড দেখো। যে কান পাশাটা নিয়ে এ বাড়িতে এত হুলস্থুল হচ্ছে, আর দেখো না, এটা বাবুর হাতের মুঠোই ছিল। সকালবেলা ওকে নিয়ে এ ঘরে এসেছিলাম, কখন যেন কপ করে হাতের মুঠোয় পুড়েছে, টেরই পাইনি। এখন কাঁদছে বলে কোলে নিতে গিয়ে দেখি এই কাণ্ড। কি শেয়ানা ছেলে গো তোমার! এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর তুই দেখতেই পেলি না? তোর এত বড় ডেবা ডেবা চোখ দুটো রয়েছে কি করতে, নাকি অন্ধ হয়েছিস? যাই বলো খালাম্মা, ছোট ভাবির সাথে এমন আচরণ করে তুমি ঠিক করোনে। তুমি ভাবিকে এভাবে বলার আগে ভেবেচিন্তে বলতে হতো তোমার। তুই চুপ কর হতচ্ছাড়ি। আমি কি করব তা তোর থেকে শিখতে হবে? ডেবা ডেবা চোখ দুটো আকাশের দিকে উঁচিয়ে হাঁটলে এমন অঘটন তো ঘটবেই। যা এখান থেকে, আমার সামনে আসবি না, অলক্ষী হতচ্ছাড়ি কোথাকার। মঞ্জুলা ওখানে দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে চলে যায়। এদিকে সুমতির মুখ যেন হঠাৎই কালো হয়ে গেল। হয়তো ছেলের বউয়ের কাছে নাকানি চুবানি খেয়ে গো হারা হেরেছে সেজন্য। মা, দেখলেন তো, মঞ্জুলা এমন কাজ করতে পারে না, সেটা তো প্রমাণ হয়েই গেল। এখন অমিত যদি জানতে পারে আপনি তার বউয়ের সাথে এমন ব্যবহার করেছেন, সে কি চুপ থাকবে বলেন? তুই আমাকে বল তো, আসলে তুই কার পক্ষে, ওই মেয়ে ছেলে নাকি আমার? আমার ছেলেকে যে কেউ হাত করে নেবে আমার বিরুদ্ধে, অমন ছেলে আমি পেটে ধরি নিকো। আর অমন কেলে পেতনির কথা তো বাদই দিলাম, জাদুটো না করে আমার ছেলেকে যাই হোক বশ করেছে, তাই বলে এত দূর গড়াবে, এটা ভাবলি কি করে তুই? কি ঝামেলা পাকিয়ে রেখেছ মা। মঞ্জুলাকে তুমি এখনো চেনোনি? ও কিন্তু প্রচন্ড রকমের জেদি। কোন সাহসে এত বড় কথাটা ওকে বললে? ও বলেছে তুমি যদি ওর কাছে মাপ না চাও, কিছুতেই আর ও এ বাড়িতে থাকবে না। তো যেতে দে। অমন জেদি একরোখা মেয়েকে আমি আমার বাড়িতে রাখতেও চাই না। তোকে আমি দেখতে শুনতে অনেক সুন্দরী বউ এনে দেব। তাহলে যে মা, ওর সাথে আমাকেও যেতে হবে। যে বাড়িতে মঞ্জুলা থাকতে পারবে না সেখানে আমিও নেই, সিদ্ধান্ত তোমার। তোকে আমি কত কষ্ট করে বড় করেছি বাপ, শেষমেশ ওই কেলে পেতনিটার জন্য তুই তোর মাকে ছেড়ে চলে যাবি বাবা? তোর মায়ের কষ্ট একবারও বুঝলি না?
এখন আবার ওর কাছে মাপ চাইতে বলছিস? তোর মা ছোট হয়ে যাবে না বাপ? হ্যাঁ মা, তোমাকে ছেড়ে চলে যাব, কারণ সব কিছুর জন্য তুমিই দায়ী। যদি মাপ না চাও তাহলে এ বাড়ি ছাড়তে হবে আমার, আর আমি সেটা চাই না। ঠিক আছে, ভুল হয়েছে, ওকে বলে দে বক্ষণ। তবুও তুই বাড়ি ছাড়িস না বাপ। এভাবে বললে তো হবে না। যাদের সামনে ওকে তুমি অপমান করেছো সেই কাজের লোকদের সামনে ওর কাছে মাপ চাইতে হবে। ওদের সামনেই তোমাকে বলতে হবে তুমি ভুল করেছো। অমিত তার মায়ের ঘর থেকে বের হয়ে গেল। সুমতি যেন নিস্তব্ধ হয়ে গেল। সে কিছুতেই তার কানকে বিশ্বাস করতে পারছে না। হায় সৃষ্টিকর্তা, এই সংসারটা আমি চালাবো কেমন করে? ভোর হতে না হতেই গ্রামের মানুষের জন্য কুয়োয় থেকে পানি তুলে বাড়ি দিয়ে আসতে হয়। সঠিক সময়ে পানি দিতে না পারলে আবার গালাগালিও শুনতে হয়। মায়ের ওষুধ কিনতে হিমশিম খেয়ে যাচ্ছি। শহরে যদি কোনো চাকরির ব্যবস্থা করতে পারতাম তাহলে সেখানেই চলে যেতাম। মা রানী, কয়টা ভাত দিবি? খালি পেটে এত চড়া ওষুধ খেলে শরীরটা যেন আরো বেশি খারাপ লাগে মা। ঘরে যে এক মুঠ চালও নেই, কিভাবে তোমাকে ভাত রান্না করে খাওয়াবো মা? আজকে এতগুলো বাড়িতে কুয়ো থেকে পানি তুলে দিলাম, কেউ টাকা দিল না। সবাই বাকি রেখেছে, পরে দেবে বলছে, কিন্তু আমাদের পেটের চিন্তা তো কেউ করে না। আজকে কিছু আনতে পারলে পেটের ভিতর ভীষণ জ্বালাপোড়া করছে। ডাক্তারের কাছে না যেয়ে আর পারছি না। ছোট মেয়েটা ঘরে কান্নাকাটি করছে, আইসক্রিম দেখেছে, সেটা খাবে। কোথা থেকে আনবো বলো? মাঠের জমি, বাড়ির ভিটে বাবা মারা যাওয়ার পর সব ভাগ করে নিল, আমাদেরকে ছিটে ফোঁটাও দিল না। এখন সংসারে আমি ছাড়া কাজ করার মতো অন্য কেউ নেই। তুমিও অসুস্থ, মেয়ে মানুষ দেখে কেউ কাজও দিতে চায় না। তোর জন্য আমার খুব কষ্ট হয়। কত বড় ঘরের মেয়ে হয়ে আজকে তুই এখানে পচে মরছিস। থাক, বাদ দাও ওসব কথা। বড় ঘরের মেয়ে হলেই কি কপালে সুখ হয়? আমার এখন চিন্তা একটাই, সংসার খরচ কিভাবে চালাবো। শুনেছি শহরে নাকি মেয়েরা গার্মেন্টসে চাকরি করে, অনেক টাকা ইনকাম করে। যদি আমিও গার্মেন্টসে যেতে পারতাম। গার্মেন্টসে যে কাজ করতে যাবি, কোলের বাচ্চাটাকে কোথায় রেখে যাবি? তোকে কাজটাই বা কে নিয়ে দিবে? কয়দিন আগে শুনলাম ওই পাড়ার রবি ভাবি ঢাকা শহরে থাকে। ও এবার বাড়ি এলে কথা বলে দেখব, সংসার তো চালাতে হবে। আজ 2 বছর হলো তিনি মালয়েশিয়ায় গেছেন, কোনো খোঁজ নেই, টাকাও পাঠায় না, ধার দেনা সব আমার ওপর। আমি নিজেও এখন বাপের বাড়িতে বোঝা হয়ে গেছি। যদি শহরে গিয়ে চাকরি করে ধার দেনাগুলো শোধ করতে পারতাম তাহলে আর বাপের বাড়িতে থেকে এদের কাছে পড়ে পড়ে কথা শুনতে হতো না। কি রে শিউলি, সব সময় এত কিসের চিন্তা করিস? বিদেশির বউকে এত চিন্তা ভাবনা মানায় না বাপু। আর মজা করো না খালা, ধার দেনা করে বিদেশ পাড়ি জমিয়েছে, সব জ্বালা যন্ত্রণা এখন আমার হয়েছে। পাওনাদারেরা অতিষ্ঠ করে দিচ্ছে। এই জ্বালা থেকে কিভাবে উদ্ধার হব আমি নিজেই জানি না। তুই তাহলে শহরে গিয়ে গার্মেন্টসে চাকরি করে নিজের খরচ আর দেনা পাওনাগুলো শোধ কর। বাপের বাড়ি আর কতকাল থাকবি? তোর মা তো সেদিন কত কথা কইলো, বিয়ের পর মেয়েরা বোঝা হয়ে যায় রে মা, আমাকে দেখছিস না? সেজন্যই তো ভয় হয় খালা। আর আমি শহরে যাব কার সাথে বলো? কাউকেই তো চিনি না। শুনেছি গ্রাম থেকে মেয়ে ছেলে নিয়ে গিয়ে ভিন দেশে বেচে দেয়। যদি আমার সাথেও এমন হয়? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি না বাপু। তবে তুই ওই পাড়ার সমীরের বউ ঢাকায় বলে অনেক ভালো চাকরি করে, ওখানে একবার যেয়ে দেখতে পারিস। তুই একবার ওর সাথে কথা বলে দেখে, যদি কাজের কোনো ব্যবস্থা করে দিতে পারে তাহলে করবি, মানা করবি না। কাজ হলেই হলো, লজ্জার কি আছে বাপু? আরে রানী বোন, আছিস কেমন শুনি? শুনলাম তোদের জীবনে অনেক অভাব, খুব কষ্টে দিন পার করছিস, তাই না রে? দিদি, কষ্ট তো সবসময়ই হয়,
ভাত জোটে না, মা অসুস্থ, ছোট ভাই বোনদের মুখে 3 বেলা ভাত তুলে দিতেই পারি না। যদি ভালো কোনো কাজের সন্ধান পেতাম তাহলে অনেক ভালো হতো। তাই তো আমি এসেছি। আমার এক আত্মীয় আছে ঢাকায়, বড় গার্মেন্টসে চাকরি করে। সেই তো আমাকে চাকরিটা নিয়ে দিয়েছে, জানিস না? তুই যদি চাস তাহলে তোর চাকরিটাও আমি নিয়ে দিতে পারবো। মাসে 15 থেকে 16,000 টাকা ইনকাম করবি। তোদের মতো মেয়েদের তো সুযোগই সুযোগ। সত্যি দিদি, তারা নেবে আমায় কাজে? আমি কি পারবো সেসব কাজ করতে? কখনো যে করিনি। পারবি না কেন? তবে একটু খরচা লাগবে যে। ঢাকায় যাওয়া, কাগজপত্র পড়া, এই সব মিলিয়ে 1,000-5 টাকা দিতে হবে। যদি দিতে পারিস তবে 1 সপ্তাহের মধ্যেই তোকে নিয়ে যাব। রুবি এভাবে একের পর এক মেয়েদের সাথে কথা বলে, তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা দাবি করতে থাকে। রুবির কথা তারা সবাই এক বাক্যে বিশ্বাস করে, কারণ তাদের চাকরির ভীষণ প্রয়োজন ছিল। আর অভাব অনটনের মধ্যে তাদের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছিল। তাই তাদের কাছে সামান্য কিছু টাকা কোনো ব্যাপারই ছিল না। শুনেছ, আমাদের দুঃখের দিন মনে হয় এখন শেষ হতে চলল। আমরা ঢাকায় যাব, অনেক ভালো বেতনের চাকরি করব, আমাদের আর কোনো অভাব থাকবে না দেখো। কিন্তু সমস্যা হলো 6,000 টাকা দিতে হবে যে। এই টাকাটা আমি এখন কিভাবে জোগাড় করব বলো তো? এত টাকা তুই কোথায় পাবি বউ? টাকার অভাবে মেয়েটাকে একটা চকলেট কিনে দিতে পারি না, সেখানে কিনা 6,000 টাকা। এই টাকা তাকে দিতেই হবে, না দিলে হয় না। না, হয় না। বুবু বলেছে অনেক জোগাড় যন্ত্র করতে হবে, তাই টাকাগুলো তাকে দিতেই হবে। তুমি চিন্তা করো না, আমার কানের দুলজোড়া বেচে তাকে টাকা দেব। পরে বেতন থেকে টাকা জমিয়ে গয়না গড়িয়ে নেব। এখন তো নিজেকে বাঁচাতে হবে, তাই না? সংসার তো এভাবে আর ছেড়ে যাওয়া যায় না। মা রানী, আজকে তুই এত চুপচাপ কেন রে মা? আজও কেউ টাকা দিল না। তোর ভাই বোনের মুখের দিকে তাকাতেও পারছি না। তারা ক্ষুধার জ্বালায় কলার মোচা খেতে শুরু করেছে রে। কি করব আমি ভেবেই পাচ্ছি না। একদিকে তোকে কেউ টাকা দেয় না, অন্যদিকে আমার ওষুধের জ্বালা, তারপর আবার ছোট ছেলেপেলেগুলোর খাবারের চিন্তা। এটা নিয়েই সারাদিন ভাবছিলাম। আমার গার্মেন্টসে চাকরি হবে মা, তবে তার আগে রুবি দিদিকে 5,000 টাকা দিতে হবে। কিন্তু এখন আমি এই টাকাটাই কোথায় পাবো সেটাই তো ভেবে পাচ্ছি না। টাকা না দিলে নাকি আমাকে নিয়ে যাবে না। এই সুযোগ কি হাতছাড়া করা যায় তুমি বলো? তুই কার কথা বললি? ওই টাউট রুবি মেয়েটার কথা, যে কিনা সব সময় মানুষের সাথে ধোঁকাবাজি করে। দেখিস মা, টাকা পয়সা যেন আবার হারিয়ে ফেলিস না। বহুত কষ্টের টাকা, না খেয়ে না দিয়ে ধার দেনা করে দিয়েছিস। টাউট হলে হবে মা? ঘরে তো চুলা জ্বালানোর মতো কোনো চালই নেই, তোর ঔষধও নেই। যদি না যাই তাহলে না খেয়ে যে মরতে হবে। ওখানে গেলে তাও মাসে 10 থেকে 15,000 টাকা বেতন পাবো। তোমাকে ওষুধ কিনে দিতে পারবো, ভাই বোনদের মুখে ভাত তুলে দিতে পারবো। আমাদের জীবন সচ্ছলভাবে চলে যাবে দেখো। ভাবি, ভাইকে বলে আমাকে 1,000-5 টাকার ব্যবস্থা করে দাও, পরে আমি তোমাকে দিয়ে দেব। একে তো আমাদের ঘাড় চিবিয়ে চিবিয়ে খেতে বসেছিস, ঋণের দায়ে বাড়ি ভিটেই থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তোর সপ্তাহের কিস্তি আমাদেরও টানতে হচ্ছে। এখন আবারও 5,000-এর জন্য হাত পেতেছিস? কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাবি, আমি তোমাদের সব ঋণ শোধ করে দেব। ঢাকায় গিয়ে চাকরি করব। এবারের মতো টাকা দিয়ে সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, দেখছি কি করা যায়। নাসর বান্দা হয়েছিস তুই। সুখ করে খাওয়ার জন্য স্বামীকে ধার দেনা করে বিদেশ পাঠিয়েছিস, এখন আবার আমাদের কাছে হাত পাততে হয় কেন শুনি? দিদি, সব মিলিয়ে 5,000 টাকাও হলো না, 1,000 কম আছে দিদি। দিদি, দয়া করে 4,000 টাকা দিয়ে আমাকে নিয়ে চলো না। দেখছই তো আমার কেমন অবস্থা। সংসারে যে হাল ধরার মতো আমি ছাড়া কেউ নেই। সমস্যা নেই, তোর রুবি দিদি থাকতে এত চিন্তা কিসের? আমি তোর অবস্থা বুঝে 4,000 দিয়েই নিয়ে গেলাম। কিন্তু কেউ যদি তোকে জিজ্ঞেস করে, কাউকে কিছু বলবি না কিন্তু। আচ্ছা দিদি, সে নিয়ে তুমি কিছু ভেবো না। আমি তাহলে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেই।
দিদি, তুমি যে আমার কত বড় উপকার করলে বলে বোঝাতে পারবো না। বলছি বউ, তুমি গ্রামের মধ্যে কি শুরু করেছো আবার শুনি? তোমার চালচলন তো ভালো দেখছি না বাপু। আমি শেষবারের মতো বলছি, এবার কোনো কথা আমার কানে এলে ভালো হবে না বলে দিলুম। আপনাকে ভাবতে হবে না, আমি কোনো ভুল করছি না। গ্রামের মেয়েদের উপকার করছি তো আমি। আমার জন্য যদি তারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকতে পারে, তাতে অন্যায় তো কিছু দেখছি না আমি। তুই যে কত বড় চতুর মেয়ে তা আমার খুব ভালো করে জানা আছে। তুই করবি মানুষের উপকার। হয়েছে তাহলে, ভালো মানুষ আর পৃথিবীতে রইল কই বাপু? আপনার সব কিছুতে বাড়াবাড়ি, ঘরে থেকে বসে বসে খাওয়া দাওয়া আর আমার সাথে ঝগড়া করা, তাই না? বাইরে গিয়ে কাজ করে খেয়ে দেখেন কত কষ্ট। মলি বুবু, কাল সকালে রেডি হয়ে থেকো, রুবি দিদি আমাদেরকে নিতে আসবে কিন্তু। আমি তো কতদিন হলো ঘুমাতেই পারছি না। কখন সকাল হবে? ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করে মায়ের ওষুধ কিনে পাঠিয়ে দেব। বুবু, রুবি দিদি এত বেলা হয়ে গেল, এখনো তো এলো না। বলেছিল সকাল 7টায় ট্রেন আসবে, কিন্তু এখন তো দেখছি 10টা বাজে। তাহলে কি সে আজকে আসবে না? হয়তো তার কোনো সমস্যা হয়েছে। চল আমরা ওর বাড়িতে গিয়ে খোঁজ নেই। এভাবে এখানে আর কতক্ষণ অপেক্ষা করব? তার থেকে গিয়েই জানতে পারবো। রুবিদি, ও রুবিদি, বেলা 10টা যে বেজে গেল, এখনো তোমার খোঁজ নেই। তুমি কি আজকে যাবে না? আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছিলাম। তা তোমরা এই অসময়ে রুবির খোঁজ করছো কেন? ও তো কাল সন্ধ্যার সময় কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বাপের বাড়ি যাবে বলে রওনা হয়ে গিয়েছে। তোমাদের ওকে কি দরকার বাপু শুনি? বুবু, আমার 4,000 টাকা নিয়ে দিদি পালিয়ে গেল। আমি কত ধার দেনা করে টাকা কয়টা গুছিয়ে দিদিকে দিয়েছিলাম। এখন যে সব শেষ হয়ে গেল। আমাদের সাথে দিদি প্রতারণা করেছে। আমি আমার একমাত্র গয়না বেচে তাকে 6,000 টাকা দিয়েছিলাম। খালাম্মা, আপনার ছেলের বউ তো আমাদের পথে বসিয়ে দিল। এভাবে আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকিয়ে দিবে আমি কখনোই ভাবিনি। এত বিশ্বাস করেছিলাম। তোমাদেরও বলি বাপু, অমন বাটপার মহিলাকে এতগুলো টাকা দেওয়ার আগে তুমি আমার কাছে একবারও আসবে না? ওর 14 পুরুষ এমন বাটপারি করে খায়। আমি আর কি বলবো বাপু, সামর্থ্য থাকলে তোমাদের টাকাগুলো ফেরত দিয়ে দিতাম।